ভারত বিরোধিতা করে কিছু মূর্খ মানুষের বা সহজ সরল মানুষের বা পাকিস্তানপন্থী মানুষের সমর্থন পাইবেন, লাইক কমেন্ট শেয়ার পাইবেন, বাহবা পাইবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। ভারত বিরোধিতা এক জিনিস আর রাষ্ট্র পরিচালনা করা হলো এক জিনিস। আমাদের এটি দেখতে দেখতে চুল সব সাদা হয়ে গেছে। আমার চুল যে কালো দেখতেছেন, কালকে এটা কলপ করে আসছি খুব উচ্চ দাম দিয়া, যাতে কালো থাকে, অন্তত আরো কিছুদিন বাঁচতে হবে, অনেক কিছু দেখতে হবে। এই কারণে আমরা দেখেছি এই বাংলাদেশে যখন রাস্তায় থাকে, বিরোধী দলে থাকে, তখন এই পাকিপন্থীদের সমর্থন পাওয়ার জন্য সবাই ভারত বিরোধিতা করে, স্লোগান দেয়। যেই ক্ষমতার চেয়ারে বসে দেয়, প্রথমেই ফোনটা লাগাই দিল্লিতে, যে আব্বা আপনার দোয়া চাই, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আপনারা রাজি আছেন? আর প্রমাণ আমি আপনাকে এখন দিয়ে দিব। দেখেন, এই যে সারা দেশে যে খবরটা এখন হইচই পড়ে গেছে, যে ভারতে গেট খুলে দিছে, দিয়া বাংলাদেশকে ডুবিয়ে দিছে। তার কারণ ওই যে শেখ হাসিনা ভারতে পলাই গেছে, তাকে রক্ষা করার জন্য বা তার পরামর্শেই গেটগুলো খুলে দিছে। এটা নিয়ে বাংলাদেশে দেখতেছেন ব্যাপক হইচই, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এমনকি রাজপথে চলে গেছে। এখন আজকে দুইটা সমাবেশ দেখলাম, একটা তো তারা ভারতীয় দূতাবাস ঘেরাও দিছে, গণ অধিকার পরিষদের এক অংশ, আর এক অংশ দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারাও এই সমাবেশ করছে। আর একটা হলো বামপন্থী যে ছাত্র ইউনিয়ন এক অংশ দেখি মশাল মিছিল বের করছে রাতের বেলা। এটি হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা চাইতেছে পাকিস্তানপন্থীদের, মূর্খদের সমর্থন, কিন্তু এদের কোনো লজ্জা শরম কিন্তু নাই। ছাত্র ইউনিয়নের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অফিস কালকেই ভেঙে ফেলা হয়েছে কয়েক জায়গায়, দেখছেন। এদের কোনো লজ্জা নাই, যে তাদেরকে গায়ে মানে না আপন মরণ, তাদেরকে আন্দোলনে ডাকেও না, জিগায়ও না। আকবরে আজকে মশাল মিছিল বাই করছে যে ভারত পানি ছেড়ে ডুবাই দিছে আমাকে। এই কথাগুলো কেন বলতেছি শুনেন। সর্বপ্রথম শুনেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতা বসার পরে উনি নিজে ফোন করছে মোদির কাছে দিল্লিতে, ফোন করে ওই আগের সিস্টেমই 1971 থেকে যা চলতেছে, ফোন করে বলছে যে আব্বা একটু দোয়া করেন, সুদৃষ্টি রাখেন, আমরা আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। এটা আপনারা জানেন না। যদিও পাকিপন্থী বাংলাদেশিদের ভয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তথ্যটা প্রচার করে নাই, কিন্তু নরেন্দ্র মোদী এটা প্রচার করছে, মিডিয়ায় দিছে, একেবারে আলাপ সহ দিয়ে দিছে, কল আলাপ সহ দিয়ে দিছে, কিন্তু এটা মনে রাখেন। এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এটা একটা বিচক্ষণতার কাজ করছে। তারপরে বলি, কারণ উনি বুঝে ইন্টারন্যাশনাল পলিসি কি জিনিস। তারপরে আপনারা যখন সারা বাংলায় আওয়াজ তুলছেন যে গেট খুলিয়া দিয়া ভারত বাংলাদেশকে ডুবিয়ে দিছে, ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটা ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে, সব মিডিয়াতে আসছে। তারা লিখেছে ওখানে কি বিস্তারিত দিয়েছে, অনেক বড় পৃষ্ঠা, কয়েক পৃষ্ঠা, যে তাদের দেশে
অতিবর্ষণের ফলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গেছে, বিস্তীর্ণ অঞ্চল যা বাংলাদেশের সমান। বিধায় তাদের পক্ষে এই গেট খুলে দেওয়ার আর কোনো বিকল্প ছিল না, এবং প্রতি বছরই এটা খোলা হয়। আর বাংলাদেশ সরকারও জানে, বাংলাদেশের আবহাওয়াবিদরা আগের থেকেই সরকারকে প্রিপারেশন নিতে বলছে যে এবারকার অতিবৃষ্টির ফলে এই ধরনের বন্যা হইতে পারে। এটা আমরা সবাই জানি, বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছে, সব মিডিয়াতে আসছে। গেল 2। নাম্বার 3, আজকে ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। দেখা করার পরে ওনাদের অবস্থান পরিষ্কার করছে। তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কি বলছে জানেন? এক কথাই বলছে প্রধান উপদেষ্টা যে এই বন্যাকে নিয়ে ভারত বিরোধী যে প্রচারণা চলছে এটা দুঃখজনক, এটুকুই বলছে। কারণ এর বেশি বললে উনি তো ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ যারা পাখি প্রেমী, যারা তাকে বসাইছে, তারা নামাই ফেলবে একদিনেই। আজকের তথ্য পররাষ্ট্র উপদেষ্টাও বলছেন তৌহিদ সাহেব, এবং আমাদের প্রধান উপদেষ্টা বলছে যে ভারত বিরোধী যে প্রচারণাটা চলতেছে, যে বন্যাতে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই বুঝ দিয়া ভারতীয় হাই কমিশনারকে বিদায় করেছেন। আর আরো একটা খবর দিই আপনাদেরকে, এই যে গত পরশুদিনকে ভার্চুয়াল একটা যে প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে দেখছেন যে মোদিকে বাংলাদেশ সফরের জন্য বিনয়ের সহিত আমন্ত্রণ জানাইছে। কে জানাইছে? বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানাইছেন। তাহলে আপনারা এত ফাল পারেন কে? বিপ্লব করছেন বলবো না, আমরা করছি। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা 16 বছর আন্দোলন করছি। এর সব ডকুমেন্টস এই অনলাইনে আছে, দেখেন, খুলেন। যে 16 বছরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদ দিয়ে আমরা বামপন্থী যত সংগ্রাম করছি সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সব এখানে আছে। টান দেন। এই জন্য বলছি যেটা বিপ্লব না, গণঅভ্যুত্থান যে করছি আমরা করছি, আপনারা করছেন, সবাই করছে, দেশের ছাত্র জনতা সবাই করছে। কোনো এক ব্যক্তি করেন নাই, একজন বা একক ব্যক্তি, 5 জন 10 জন এটা করেন নাই। এদেশের মুষ্টিমেয় আওয়ামী লীগের ছাড়া সবাই এই আন্দোলন জড়িত, এবং এই গণ অভ্যুত্থান এটা সকলেই মিলে করা হয়েছে, এবং হাজার হাজার প্রাণ গেছে। আর আহতর সংখ্যা তো এখনো ওটা সীমাবদ্ধ হয় নাই, কোন লিস্ট হয় নাই। এত ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের। সেই জানমালের ক্ষয়ক্ষতির পরে আমাদের 25-26 বছর বয়সের 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বৈষম্য বিরোধী সমন্বয়ক ছিলেন আপনারা, ওনারা ঠিক আছে মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা হয়েছে, মন্ত্রী পদমর্যাদায়। একজন নাম হচ্ছে আসিফ, আর একজন নাম জানি কি। ওনাদের দায়িত্ব হলো ক্রিয়া বা শিল্প। ওনারা দেখি ফটাফট বক্তব্য দিতেছে, বন্যায় ভারত বাংলাদেশ ডুবাই দিল, এই করলো এই করলো, ভাষাই দিতেছে, আমরা দেখে নেবো, আগরুম বাগরুম। তোমরা তো আমাকে ছেলে বয়সী ভাতিজা, নয়া তো, একটু থামো বাহে, একটু রুখ। তোমরা না একজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছ, তার অভিজ্ঞতা, তাহিদ সাহেবের অভিজ্ঞতাই আছে 40 বছরের পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো। তাদেরকে একটু কথাবার্তা বলতে দেন। আপনি করে বলি, কারণ আপনারা তো মন্ত্রী পদমর্যাদায় আছেন, বলতে বাধ্য। আপনি আছেন ক্রিয়া নিয়ে, পররাষ্ট্র নিয়ে কথা বলেন কেন? এটা তো আইন ব্রেক। আপনি আছেন শিল্প নিয়ে, আপনি কেন পররাষ্ট্র নিয়ে কথা বলতে যান? আপনি তো প্রথমেই আউট হয়ে দেবেন। কেন? ফিল্ডে যখন খেলোয়াড়রা নামে, রেফারি দেখে কি? নাম দেখে 11 জনের। যখন নাম ডাক দেখবো যে আসিফের নাম নাই,
আপনি খেলবেন কি? আপনি তো প্রথমে আউট, রেফারি আপনাকে বের করে দিবে। আন্তর্জাতিক আইনও মানেন, দেশের আইন কানুনও মানেন। আর যদি এরকম কথাবার্তা ভারত বিরোধী বলতে চান, তাহলে পররাষ্ট্র উপদেষ্টার পদ ত্যাগ করিয়া আমাদের কাতারে আসেন, আমরা বললে অসুবিধা নাই। ওই যে আরো আপনার সমন্বয়ের কাছে সার্জিস আছে, তারা বললে অসুবিধা নাই। কিন্তু আপনি একটা প্রোটোকলের ভিতরে যাইয়া শপথ নিয়া এখন যদি আপনি পররাষ্ট্রমন্ত্রীর কথাও বলতে থাকেন, স্বরাষ্ট্রের কথাও বলতে থাকেন, তাহলে হবে না। এটা সমঝে যান আপনারা। এবার বলি আসল কাহিনীটা আপনাদের। জিয়াউর রহমান, এই বেগম জিয়া যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, তখনও ভারত সরকারের সাথে সুসম্পর্ক রেখেই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং চলার চেষ্টা করেছেন। এরশাদ ছিল বিশ্বস্ত বন্ধু ভারতের, তাদের সাথে মিলে রাষ্ট্র পরিচালনা করেছেন। জিয়াউর রহমান ঠিক একই কাজ করেছেন, শেখ হাসিনাও হয়তো একই কাজ করেছেন, কিন্তু পর্যায়ক্রমে হয়তো শেখ হাসিনার প্রতি তাদের আস্থাটা বেশি। কিন্তু মনে রাখবেন, আস্থা বেশি, কিন্তু 1971 সাল থেকে এ পর্যন্ত দেখেন বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, শেখ মুজিব হত্যাকাণ্ডই বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডই বলেন, আর কু বলেন, 11 বলেন, সবখানে কিন্তু এই ভারত রয়ের হাত আছে। এ কথাটা স্পষ্ট করে আপনাদের বলে দিলাম, হাত আছে। যে বাংলার মসনদে বসা কেউ ভারত বিরোধিতা করার মতো দুঃসাহস কেউ দেখায় নাই এবং দেখাবেও না। কারণ আছে, কারণ বলে দিই। পাকিস্তানের সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমাদের প্রতিবেশী না, তারা আমাদের ধর্ম ভাই। সৌদি আরব যেমন ধর্ম ভাই, তালেবান ধর্ম ভাই, এই আফগানিস্তান, পাকিস্তানও আমাদের ধর্ম ভাই। কিন্তু তাদের সাথে আমাদের এরকম ভাবে ওতপ্রোত ভাবে সীমান্ত, ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথে জড়িত না। কাজেই পাকিস্তান বন্দনা না করেও, পাকিস্তানের সম্পর্ক না রেখেও বাংলাদেশের যে সরকার ক্ষমতায় থাকবে সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিন্তু ভারতের সাথে একটা ভূগত ভাবে, ভূতাত্ত্বিক ভাবে, অবস্থানগত ভাবে আমরা ভারতের পেটের মধ্যে বসবাস করতেছি। শুধু যে পেটের মধ্যে বসবাস করতেছি তা না, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব সেক্টরে আমরা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যেমন ভারতও আমাদের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল, হয়তো কম, আমরা ভারতের উপর নির্ভরশীল। যেমন একটা প্রতিবেশী, আপনার ঘরের পাশে ঘর, প্রতিবেশী গরিব, কিন্তু মনে রাখবেন তার উপরও কিন্তু আপনি ধনী অনেক ক্ষেত্রে নির্ভরশীল। যে আপনি এখন যদি মাথা ঘুরে পড়ে যান, ওই প্রতিবেশীটা আপনাকে হাসপাতালে নিয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এইরকম যে ভারতের উপর আমরা যেমন অনেক ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা নির্ভরশীল, ভারতও কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপরে নির্ভরশীল। আর এই জিনিসটার কারণেই 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইতিহাস ঘাটেন, বাংলাদেশের কোন সরকার ক্ষমতায় যাওয়ার পরে আর ভারতের বিরোধিতা করে নাই। রাজপথে করছে, এই যে এই পাকিপন্থী মূর্খ কিছু অশিক্ষিত লোকের সমর্থন পাওয়ার জন্য রাজপথে থাকাকালীন ভারত বিরুদ্ধে বহুত বলবে, ক্ষমতায় যাওয়ার লগে লগে প্রথমে ফোনটা দিল্লিতে লাগাবে, আব্বা আপনাদের সাথে মিলামিশা কাজ করতে চাই, আপনি তো বসে আছেন আজমিরে, দিল্লির, একটু দোয়া রাখেন। বলেন দেখি বাংলাদেশের 1971 সাল থেকে এ পর্যন্ত কোন সরকার ভারতের দোয়া আশীর্বাদ চাই নাই, তেলের বাটি নিয়ে যে দিল্লিতে বসে থাকে নাই? বলেন দেখান একটা। বেগম জিয়ার কথা বলবেন? উনি সবচেয়ে বেশি তদবির করছে এবং তাদের সাথে সুসম্পর্ক রেখে রাষ্ট্র পরিচালনা করছে। এটাকে আমি খারাপ কিছু বলছি না, এটাই হলো বুদ্ধিমানের কাজ। পাবলিক যা বলে বলো, কিন্তু এই যে দুইজন উপদেষ্টা, আপনারা মন্ত্রীর শপথ নিছেন, আপনাদের নিজ মন্ত্রণালয়ের বাইরে যায়েন না, ব্রেক করেন না। তো আমি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। উনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। উনি
মোদিজিকে ফোন করে সহযোগিতা চাইছেন, একসাথে কাজ করার জন্য, ভেদাভেদ ভুলিয়া পাশাপাশি থাকার জন্য তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন। আবার ওই দিনকে মোদিজিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানাইছেন। আবার আজকে উনি বলছে যে ভারত নিয়ে যে বন্যা নিয়ে অপপ্রচার হচ্ছে এটা দুঃখজনক বলছে। উনি হলেন চকস খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়। উনি বুঝে যে ভারতকে মাইনাস করে ক্ষমতায় থাকা যাবে না, আর কাজও করা যাবে না। বিদ্যুৎ বন্ধ করবে, এটা করবে, সেটা করবে, এখানে যদি এটা করলে তখন এই যারা ভারত বিরুদ্ধে জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছে তারাই তখন এই সরকারের বিরুদ্ধে নেমে যাবে। দেশে বিশৃঙ্খলা হবে, দ্রব্যমূল্য বাড়িয়ে যাবে, অনেক কিছুই থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তখন এই সরকারকে সরিয়ে দিতে হবে। এই কারণে বাংলাদেশে 1971 সাল থেকে এ পর্যন্ত যত সরকার ছিল, কোন সরকারই, চ্যালেঞ্জ করলাম, কোন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ভারত সরকারের বিরোধিতা করে নাই। এই সরকারও করছে না। কিন্তু দুইজন নাবাল লোক আছে, এই যে বললাম বৈষম্য বিরোধী আন্দোলনের, এই ছেলেগুলা বুঝে না, ইনারা ফাল পাচ্ছে। তবে কয়েকদিন পরে এটাও ঠিক হয়ে যাবে। আমি পরিশেষে একটা কথা বলেই এটা শেষ করব, যে মেক্সিকোর একটা পাহাড়ি জাতি আছে যাদের মানুষ, বাবা মা দাদা দাদি বৃদ্ধ হয়ে গেলে ওটা করে জবাই করে বিরিয়ানি মতো করে বানাইয়া পুরাইয়া খেয়ে ফেলায়, পুরাইয়া মাংস কাবাব করে খেয়ে ফেলায় তারা। আর খায় আর নাচে, গান গায়, নাচে, ঢোল বাজায়, নাচে, এখনো আছে এটা সিস্টেম। তারা এরকম একটা অনুষ্ঠান হইতেছে ওখানে। বাংলাদেশের কিছু পর্যটক ছিল, ভারতের কিছু পর্যটক ছিল, এরকম কিছু পর্যটক পাকিস্তানের ছিল। যারা হাইটে যাইতেছে, দেখতেছে বা পাহাড়ি পরিবেশ, এরকম সুন্দর জায়গায় এরকম নাচ গান করতেছে পাহাড়ি মেয়েরা ছেলেরা, আর ওখানে কাবাব হইতেছে, খাইতেছে, এরাও নিয়ে ওই কাবাব নিয়ে খাইছে, খেয়ে নাচতেছে, কাবাব নিয়ে খাইতেছে আর নাচতেছে, সবাই যোগ দিছে, খাইতেছে, নাচতেছে। এখন বিবিসির সাংবাদিক দেখছে যে আন্তর্জাতিক মিডিয়া দেখছে কি এই লোকগুলো কারা, এদের চেহারার লগে এদের চেহারা মিলে না, তো এরা কি এর আনন্দ করতেছে দেখি। কারণ এদেরকে জিগাই, এশিয়ার যারা ছিল জিগাই যে আপনারা যে নাচতেছেন, ফাল পাততেছেন, কেন নাচতেছেন আর ফাল পাততেছেন, তা আনন্দ করতেছেন। বলে আনন্দটা কিসের আনন্দ করতেছেন, আনন্দটা জানেন এই আনন্দটা কিসের? বলে না আমরা জানি না, ওই যে সবাই নাচতেছে আমরাও নাচতেছি, সবাই খাইতেছে আমরাও খাইতেছি। তারা বললো শুনেন, এখানে তো এদের নিয়ম হলো এইটা, তাদের মুরব্বীরা মানুষ বয়স্ক হলে তারা ওইটারে জবাই করে কাবাব করে খায় আর গান বাজনা করে, তারা ঢোল ঢাক যা আছে বাজায়, নাচ গান করে। তাহলে আপনারা এগুলো খাচ্ছেন, তাহলে আপনাদের ধর্ম কি? কেউ বলছে হিন্দু, কেউ বলছে মুসলমান। তাহলে আপনাদের ধর্মে কি কেউ মারা গেলে এরকম ভাবে নাচ গান করেন? এখন সবাই তো ব্যাকল হয়ে গেছে। মানে ওরা বুঝে নাচতেছিল, গাইতেছিল, আর এরা না বুঝেই গাইতেছিল আর নাচতেছিল। মানে বাংলাদেশে হয়েছে ব্যাপারটা এই, ভারত বিরোধিতার একটা ব্যানার নিয়ে একজন দাঁড়াইলে, স্লোগান ধরলে আরো 100 জন এমনি পাওয়া যায় ওখানে। ওদেরকে জিজ্ঞেস করেন যে তুই কেন এই ভারত বিরুদ্ধে এরকম ফাল পাততেছিস, ওরা বলতে পারবে না। ওরা বলবে ওই যে ভাই বলতেছে, আমরাও বলতেছি। কাজে রাষ্ট্র পরিচালনা আর এমনি ভারত বিরোধিতা করা এক জিনিস না, এই জিনিসটা বুঝতে হবে। তবে আমি এই জিনিসটা যে বুঝতে পারছে আমাদের, উনি অনেক জ্ঞানী লোক অবশ্য, আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেব, এবং যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা আছে উনিও অনেক অভিজ্ঞ, ওনার 40 বছর বেশি অভিজ্ঞতা আছে পররাষ্ট্র কেডারে। এই জন্য আমি বলবো এদেরকে কাজ করতে দেন, যার যার মন্ত্রণালয় সে চালান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।